সবাইকে আমাদের চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলতে যাচ্ছি পুষ্পা 2 এর মতো একটি মশলাদার অ্যাকশন সিনেমা। তাই আপনারা সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখু। হয় অন্ধ্রপ্রদেশে, এবং এখানে আমরা প্রথমে দেখি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এখানে আমরা জানতে পারি যে সিনেমায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন দক্ষিণের অভিনেতা মেকা শ্রীকান্ত। সিনেমা শুরু হতেই আমরা দেখি এই মুখ্যমন্ত্রীর একটি স্বপ্ন আছে। তিনি স্বপ্নে মনে করেন যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন তিনি সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সব সময় ভালো কাজ করবেন, কিন্তু এখন তিনি দেখেন যে তিনি শুধু খারাপ কাজই করছেন। এই কথা মনে করে তার শরীর খুব খারাপ হয়ে যায় এবং তাই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমরা জানতে পারি মুখ্যমন্ত্রীর দুটি ছেলে আছে, কিন্তু আসলে তারা দুজনেই মুখ্যমন্ত্রীর দত্তক নেওয়া ছেলে, কারণ মুখ্যমন্ত্রী অনেক বছর আগে তাদের দত্তক নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই দুই দত্তক ছেলে হলেন অভিনেতা জয়রাম এবং অভিনেতা জে সূর্য। এখন বন্ধুরা, মুখ্যমন্ত্রীর দুই ছেলের নাম সিনেমায় খুব বেশি উল্লেখ করা হয় না। বড় ছেলের সিনেমায় তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর ছোট ছেলের সিনেমায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তিনি সিনেমার প্রধান খলনায়ক। যেহেতু তাকে সিনেমায় বেশিরভাগ সময় আন্না বলা হয়, তাই আমরাও তাকে এখন থেকে আন্না বলবো। এছাড়াও মুখ্যমন্ত্রীর নাম সিনেমায় সত্যমূর্তি। এখন বন্ধুরা, হাসপাতালে আমরা দেখি মুখ্যমন্ত্রী সত্যমূর্তির চিকিৎসা হয় এবং চিকিৎসার ফলে তিনি সুস্থ হয়ে যান। কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার পরই মুখ্যমন্ত্রী সত্যমূর্তি একটি সভা ডাকেন এবং সেই সভায় তিনি তার দলের সব এমএলএ এবং মন্ত্রীদের ডাকেন। সভায় তিনি ঘোষণা করেন যে আজ থেকে তিনি আর কোনো খারাপ কাজ করবেন না। শুধু তাই নয়, তার দলের সব এমএলএ এবং মন্ত্রীদেরও তাদের সব খারাপ কাজ বন্ধ করতে হবে, এবং যদি তিনি এখন থেকে কাউকে খারাপ কাজ করতে দেখেন তাহলে তিনি সেই মন্ত্রী বা এমএলএকে দল থেকে বের করে দেবেন। এখন বন্ধুরা, মুখ্যমন্ত্রী সত্যমূর্তি এই কথা বলার সাথে সাথে আমরা দেখি তার ছোট ছেলে খুব উত্তেজিত হয়ে পড়ে, কারণ বন্ধুরা, মুখ্যমন্ত্রীর ছোট ছেলে আন্না অনেক খারাপ কাজ করে এবং তার সারা রাজ্যের অনেক বড় অপরাধীদের সাথে যোগাযোগ আছে। কিন্তু বন্ধুরা, এরপরই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা সরাসরি সিনেমার নায়ক অর্থাৎ অভিনেতা রামচরণকে দেখি। আমরা জানতে পারি সিনেমায় রামচরণের নাম রামনন্দন। এই রামনন্দন একজন আইএএস অফিসার এবং তিনি বিশাখাপত্তনমে পোস্টেড। এখানে আমরা আরও জানতে পারি আইএএস অফিসার হওয়ার আগে রামনন্দন একজন আইপিএস অফিসার ছিলেন এবং আইপিএস হওয়ার পর তিনি অনেক পরীক্ষা দিয়েছেন এবং এখন তিনি আইএএস অফিসার হয়েছেন। আইএএস হওয়ার পরই রামনন্দন বিশাখাপত্তনমে যান এবং তার পদে যোগ দেন এবং তিনি তার জেলায় পৌঁছানোর সাথে সাথে সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করে দেন। উদাহরণস্বরূপ, তিনি সব অপরাধীদের অপরাধ করা থেকে বিরত করেন। তিনি সব ব্যবসায়ীদের যারা অবৈধভাবে অর্থ উপার্জন করছিল তাদের বন্ধ করেন এবং তাদের সমর্থনকারী সব সরকারি অফিসারদেরও সাসপেন্ড করেন। কিন্তু বন্ধুরা, এরপর রামনন্দন একটি পার্টিতে যান এবং সেই পার্টিতে তিনি তার অনেক বন্ধুর সাথে দেখা করেন। পার্টিতে তার সব বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে কেন তিনি বিয়ে করছেন না। তখন রামনন্দন তাদের সবাইকে বলেন যে তিনি একটি মেয়েকে ভালোবাসতেন এবং তাই তিনি বিয়ে করলে কেবল সেই মেয়েকেই বিয়ে করবেন। কিন্তু ব্যাপার হল, এই সময় তিনি জানেন না সেই মেয়ে কোথায় থাকে, কারণ অনেক বছর আগে সেই মেয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এবং রামনন্দনের সাথে দেখা করা বন্ধ করে দেয়। এটা শুনে রামনন্দনের সব বন্ধুরা তার পুরো গল্পটি জানতে চায়। তখন রামনন্দন তাদের সব কিছু বলেন। এখন বন্ধুরা, এখান থেকে গল্প শুরু হয় এবং এটি 10 বছর আগের একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। 10 বছর আগে আমরা দেখি এই সময় রামনন্দন কলেজে আছেন এবং কলেজে রামনন্দন খুব বিখ্যাত, কারণ তিনি কখনো অন্যায় সহ্য করেন না এবং যাকে তিনি অন্যায় করতে দেখেন তাকে তিনি খুব মারেন। তার কলেজে রামনন্দন দেখেন যে অনেকে কলেজের ভেতরে গাঁজা বিক্রি করছে এবং এটা জানার পর রামনন্দন তাদের সবাইকে মারেন এবং তাদের গাঁজার ব্যবসা বন্ধ করে দেন
এরপরই রামনন্দন জানতে পারেন কলেজে একজন অধ্যাপক আছেন যিনি ছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন এবং তাদের অনেক হয়রানি করেন। এটা জানার পর রামনন্দন সরাসরি কলেজের একজন অধ্যাপককে মারতে শুরু করেন। কিন্তু তিনি যখন অধ্যাপককে মারছেন ঠিক তখনই তার মেয়ে এসে পড়ে, যিনি সিনেমায় নায়িকা কিয়ারা আদভানি এবং সিনেমায় তার নাম দীপিকা। দীপিকা এখানে এসে রামনন্দনকে থামান এবং তার বাবাকে বাঁচান। এবং তখন বন্ধুরা, কলেজের আরও অনেক ছাত্র এখানে আসে এবং তারা সবাই রামনন্দনকে বলে যে এই অধ্যাপক সেই ব্যক্তি নন যিনি খারাপ ব্যবহার করেন। এর মানে রামনন্দন ভুল করে অন্য কাউকে মেরেছিলেন। তাই সত্য জানার পর রামনন্দন কিয়ারা আদভানি অর্থাৎ দীপিকা এবং দীপিকার বাবার কাছে ক্ষমা চান। এখানেই রামনন্দন দীপিকার প্রেমে পড়েন, অর্থাৎ প্রথম দেখাতেই প্রেম। তাই তিনি দীপিকার সাথে বারবার দেখা করতে থাকেন এবং তার সাথে অনেক কথা বলেন। কিন্তু দীপিকা রামনন্দনের রাগ পছন্দ করেন না। তাই তিনি রামনন্দনকে বলেন তার রাগ নিয়ন্ত্রণ করতে। কিন্তু একসাথে সময় কাটানোর কারণে দীপিকা এবং রামনন্দন দুজনেই একে অপরের প্রেমে পড়েন। কিন্তু দীপিকা দেখেন যে রামনন্দনের অনেক রাগ আছে এবং তিনি রেগে গেলে যাকে তাকে মারেন। এটা দেখে দীপিকা রামনন্দনকে বলেন যদি তিনি এভাবে রেগে গিয়ে লোকজনকে মারতে থাকেন তাহলে একদিন তাকে জেলে যেতে হতে পারে। তাই তিনি তাকে পরামর্শ দেন যদি তাকে রাখতেই হয় তাহলে তিনি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করুন, আইএএস অফিসার হন এবং তারপর অপরাধীদের ওপর তার রাগ প্রকাশ করুন, যাতে দেশেরও উপকার হয়। দীপিকার কথা শুনে রাম সম্মত হন এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এখন আইএএস অফিসার হবেন। কিন্তু বন্ধুরা, এখানে দীপিকা একটি শর্ত দেন, যদি রামনন্দন আইএএসের পরিবর্তে আইপিএস অফিসার হন তাহলে তিনি তার সাথে বিয়ে করবেন না। তাই রামনন্দন যদি তার সাথে বিয়ে করতে চান তাকে আইএএস অফিসার হতেই হবে। এরপর রামনন্দন আইএএস পরীক্ষা দেন, কিন্তু মাত্র ৬ নম্বরের জন্য তিনি আইপিএস অফিসার হন এবং পুলিশ বিভাগে যোগ দেন। কিন্তু এতে দীপিকা রেগে যান এবং তাই তিনি শহর ছেড়ে চলে যান। এরপর রামনন্দন দীপিকাকে অনেক খোঁজেন, কিন্তু তিনি তাকে কখনো খুঁজে পান না। এখন বন্ধুরা, এখানে গল্পটি শেষ হয়, কিন্তু পার্টিতে আমরা দেখি পুরো গল্পটি শোনার পর রামের এক বন্ধু তাকে বলে সে আসলে জানে দীপিকা এখন কোথায় আছে। তাই বন্ধুরা, সে দ্রুত রামকে তার ঠিকানা দেয় এবং তারপর রামনন্দন সরাসরি দীপিকার সাথে দেখা করতে যান এবং তাকে বলেন যে তিনি আইপিএস অফিসার হয়েছেন। এটা শুনে দীপিকাও খুশি হন এবং তারপর রামনন্দন এবং দীপিকা দুজনেই বিয়ের জন্য প্রস্তুত হন। এখন বন্ধুরা, এরপর রামনন্দন তার অফিসে আসেন এবং তখন তিনি জানতে পারেন যদিও তিনি তার জেলার সব অপরাধীদের ধরেছেন এবং যারা খারাপ কাজ করছিল তাদের সবাইকে বন্ধ করেছেন, তবুও এখনও একজন লোক আছে যে শহরে অবৈধভাবে বালি এবং মাটি উত্তোলন করে এবং তা অবৈধভাবে বিক্রি করে। তাই বন্ধুরা, এটা জানার পর রামনন্দন তার দল নিয়ে সরাসরি সেই জায়গায় অভিযান চালান এবং সেখানে সবাইকে গ্রেফতার করেন। কিন্তু বন্ধুরা, আমরা জানতে পারি এই পুরো ব্যবসার আসল মালিক আসলে মন্ত্রীর ছোট ছেলে আন্না এবং রামনন্দন যাদের গ্রেফতার করেছেন তারা সবাই তার লোক। তাই যখন আন্না জানতে পারেন যে রামনন্দন তার অনেক লোককে গ্রেফতার করেছেন, তিনি রামনন্দনকে, যিনি জেলা কালেক্টর, তার বাড়িতে ডাকেন যাতে তিনি তাকে ঘুষ দিয়ে তার কাজ করিয়ে নিতে পারেন। কিন্তু বন্ধুরা, রামনন্দন আন্নার বাড়িতে যেতে অস্বীকার করেন এবং যখন আন্না জানতে পারেন যে এই কালেক্টর মন্ত্রীর বাড়িতে আসতে অস্বীকার করেছেন, তিনি খুব রেগে যান। তাই তিনি তার গাড়ি নিয়ে তার অনেক লোকের সাথে সরাসরি রামনন্দনের অফিসে যান। অফিসে পৌঁছে আন্না রামনন্দনের সাথে খারাপ ব্যবহার করেন এবং তিনি তাকে বলেন তার সব লোকদের ছেড়ে দিতে। কিন্তু মন্ত্রীর কথা শুনে রামনন্দন তা অস্বীকার করেন এবং বলেন যে তিনি তার কথা মতো কিছু করবেন না। এটা শুনে আন্না আরও রেগে যান এবং তিনি রামচরণকে বলেন যে তিনি জানেন না যে আন্না এই রাজ্যের মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর ছেলেও এবং খুব শীঘ্রই তিনি নিজেই মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কিন্তু এসব শুনেও রামনন্দন ভয় পান না এবং তার লোকদের ছেড়ে দিতে অস্বীকার করেন। এর কারণে আন্না খুব রেগে যান এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এর জন্য রামনন্দনের ওপর কিন্তু বন্ধুরা, আমরা দেখি এখানে যখন মুখ্যমন্ত্রী সত্যমূর্তি সেই মহিলাকে দেখেন তিনি খুব ভয় পেয়ে যান এবং তিনি হঠাৎ করে তার অতীত মনে করতে শুরু করেন এবং আমরা জানতে পারি মুখ্যমন্ত্রী সত্যমূর্তিও এই মহিলাকে চেনেন। এখন বন্ধুরা, এই বৃদ্ধ মহিলা মুখ্যমন্ত্রী সত্যমূর্তির বিরুদ্ধে অনেক অভিযোগ করেন এবং তিনি চিৎকার করে সবাইকে বলেন যে তিনি একজন মিথ্যাবাদী এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর সব সময় খারাপ কাজ করেছেন।
কিন্তু বন্ধুরা, আমরা দেখি সমাবেশে তিনি এই কথা বলার সাথে সাথে মুখ্যমন্ত্রীর ছোট ছেলে আন্না খুব রেগে যান এবং তিনি বৃদ্ধ মহিলার সাথে খারাপ ব্যবহার করেন এবং তাকে ধাক্কা দেন। কিন্তু এটা দেখে রামনন্দন নিজেকে থামাতে পারেন না এবং তিনি আন্নাকে চড় মারেন। এবং যেহেতু তিনি একজন মন্ত্রীকে চড় মেরেছেন, সমাবেশে সবাই চিৎকার শুরু করে। এটা দেখে আন্না তার বাবা মুখ্যমন্ত্রী সত্যমূর্তিকে বলেন, এই ডিএম একজন মন্ত্রীকে চড় মেরেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা শুনে মুখ্যমন্ত্রী সত্যমূর্তি রামনন্দনকে সাসপেন্ড করেন। কিন্তু বন্ধুরা, এরপরই মুখ্যমন্ত্রীর শরীর খারাপ হয়ে যায় এবং তাই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এখন আন্না হাসপাতালে তার সাথে দেখা করতে আসেন। কিন্তু আন্না যখন মুখ্যমন্ত্রী সত্যমূর্তির সাথে দেখা করতে আসেন, সত্যমূর্তি তাকে বলেন যে তিনি আসলে তার ছোট ছেলে আন্নার সব খারাপ কাজের কথা জেনে গেছেন এবং তিনি এটাও জানেন যে তার সতর্কতার পরেও তিনি তার খারাপ কাজ বন্ধ করেননি। তাই মুখ্যমন্ত্রী সত্যমূর্তি আন্নাকে বলেন তিনি হাসপাতাল থেকে বের হবার সাথে সাথে ঘোষণা করবেন যে তিনি আন্নাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেবেন এবং তাকে দল থেকেও বের করে দেবেন। এখন বন্ধুরা, আন্না যখন শোনেন যে মুখ্যমন্ত্রী সত্যমূর্তি হাসপাতাল থেকে বের হওয়ার সাথে সাথে তাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেবেন, তিনি খুব রেগে যান এবং তাই রাগের মাথায় তিনি তার নিজের বাবাকে হত্যা করেন। এবং তারপরেই তিনি একটি দলীয় সভা ডাকেন এবং সভায় তার বাবার মৃত্যুর ঘোষণা করে তিনি সবাইকে বলেন যে এখন থেকে তিনি নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু বন্ধুরা, ঠিক এই সময় খবরে প্রকাশিত হয় যে মুখ্যমন্ত্রী মারা যাওয়ার আগে একটি ভিডিও রেকর্ডিং করেছিলেন এবং সেই রেকর্ডিং মিডিয়ার কাছে পৌঁছে যায়। তাই মিডিয়া সেই ভিডিওটি চালায় এবং সবাইকে ভিডিও ক্লিপটি দেখায়। ভিডিও ক্লিপে মুখ্যমন্ত্রী সত্যমূর্তি বলেন যে তিনি জানেন তিনি বেশি দিন বাঁচবেন না এবং তিনি শীঘ্রই মারা যাবেন এবং তাই তিনি চান তার মৃত্যুর পর কালেক্টর রামনন্দনকে তার জায়গায় নতুন মুখ্যমন্ত্রী করা হোক। এখন বন্ধুরা, এটা জানার পর মুখ্যমন্ত্রীর দুই ছেলে এবং সবাই বেশ অবাক হয়ে যান। কিন্তু এরপরই অতীতের একটি গল্প শুরু হয় এবং গল্পের মাধ্যমে আমরা জানতে পারি কেন মুখ্যমন্ত্রী সত্যমূর্তি রামনন্দনকে মুখ্যমন্ত্রী করলেন। সেই অজানা মহিলা যিনি মুখ্যমন্ত্রী সত্যমূর্তির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী সত্যমূর্তিকে কিভাবে চিনতেন এবং মুখ্যমন্ত্রীর দুই ছেলে যারা তার দত্তক ছেলে, মুখ্যমন্ত্রী সত্যমূর্তি তাদের কখন দত্তক নিয়েছিলেন। এখন বন্ধুরা, অতীতের গল্পে আমরা দেখি এটা ঘটেছিল ২০-২৫ বছর আগে এবং এই গল্পে আমরা জানতে পারি যে অজানা বৃদ্ধ মহিলা যিনি মুখ্যমন্ত্রী সত্যমূর্তির বিরুদ্ধে অভিযোগ করছিলেন, তিনি আসলে রামনন্দনের আসল মা। এই সময় রাম বেশ ছোট এবং রামের বাবাও রামের মতো দেখতে, অর্থাৎ তিনিও অভিনেতা রামচরণ। গল্পে রামের বাবার নাম অপ্পান্না এবং এই অপ্পান্না একজন খুব সৎ এবং আন্তরিক মানুষ। তাই তাদের গ্রামে যা কিছু অন্যায় হয় তিনি সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং সেগুলো বন্ধ করেন এবং তার সব কাজ দেখে পুরো গ্রাম তাকে সমর্থন করতে শুরু করে। এরপর অপ্পান্নার গ্রাম তাকে বলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, যাতে নির্বাচনে জিতে তারা ক্ষমতা পায় এবং ক্ষমতা পাওয়ার পর তারা অনেক কিছু করতে পারে। কিন্তু বন্ধুরা, আমরা দেখি অপ্পান্না একটু তোতলান, অর্থাৎ তার কথা বলতে একটু সমস্যা হয়। তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি তার দল গঠন করবেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু তিনি তার বন্ধুকে বক্তৃতা দেওয়ার জন্য বেছে নেন। এবং বন্ধুরা, অপ্পান্নার বন্ধু আর কেউ নয়, মুখ্যমন্ত্রী সত্যমূর্তি। এবং যেহেতু তিনি বক্তৃতা দিতে খুব ভালো, অপ্পান্না তাকে বক্তৃতা দিতে বলেন এবং অপ্পান্না তাকেই মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে দাঁড় করান। এরপর অপ্পান্নার দল অনেক সমর্থন পায় এবং মনে হয় তারা সহজেই নির্বাচনে জিতবে। কিন্তু বন্ধুরা, নির্বাচনী প্রচারের জন্য টাকাও প্রয়োজন এবং অপ্পান্নার দলের কাছে খুব বেশি টাকা ছিল না। কিন্তু এই সময় বেশ কিছু ব্যবসায়ী সত্যমূর্তির সাথে দেখা করেন এবং তাকে আর্থিক সাহায্যের প্রস্তাব দেন, যাতে মুখ্যমন্ত্রী হওয়ার পর সত্যমূর্তি তাদের পক্ষে কাজ করেন। এবং বন্ধুরা, মুখ্যমন্ত্রী সত্যমূর্তি ঘুষ নিতে রাজি হন। এমনকি অপ্পান্নার ঘনিষ্ঠ বন্ধু যার নাম মপি দেবী, তিনিও মুখ্যমন্ত্রী সত্যমূর্তি
এখন বন্ধুরা আন্নার কথা শুনে রামনন্দন সম্মত হন এবং তিনি খুব মিষ্টিভাবে বলেন যে তারও রাজনীতিতে কোনো আগ্রহ নেই এবং তাই তিনিও চান আন্না নতুন মুখ্যমন্ত্রী হন এবং এই বলে তিনি সেখান থেকে চলে যান। এখন বন্ধুরা আন্না এতে খুব খুশি হন কারণ তিনি এখন পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এরপর আমরা দেখি রামনন্দন যিনি তার বাড়িতে যান এবং খুব দুঃখিত হন কারণ তিনি যে বিষয়গুলো জানতে পেরেছেন তাতে তিনি খুব বিচলিত। কিন্তু বন্ধুরা এই সময় আমরা খবরের মাধ্যমে জানতে পারি অন্ধ্রপ্রদেশ এবং পার্শ্ববর্তী সব রাজ্যের মানুষ জেনে গেছে যে কালেক্টর রামনন্দন মন্ত্রী আন্নাকে চড় মেরেছেন এবং এখন যেহেতু আন্না একজন খুব দুর্নীতিগ্রস্ত মন্ত্রী ছিলেন এটা জানার পর সবাই খুব খুশি হয় এবং সরকারের ওপর চাপ দেয় যেন দ্রুত রামনন্দনকে আবার সরকারে ফিরিয়ে আনা হয়, অর্থাৎ তাকে আবার কালেক্টর করা হয়। একই সাথে বন্ধুরা আমরা দেখি অন্য সব কালেক্টরও এটাকে সমর্থন করেন এবং সব জেলার কালেক্টররাও রামনন্দনকে পুনর্বহাল করার জন্য চাপ দেন। এরপর আমরা দেখি রামনন্দনকে পুনর্বহাল করা হয় কিন্তু তার নতুন পদে তাকে কালেক্টর করা হয় না, বরং নির্বাচন কমিশনের প্রধান করা হয়, অর্থাৎ একজন অফিসার যিনি অন্ধ্রপ্রদেশে নির্বাচন পরিচালনা করবেন। এখন বন্ধুরা আমরা দেখি নির্বাচন কমিশনের প্রধান হওয়ার পর রামনন্দন তার সরকারি ক্ষমতা ব্যবহার করে একটি নির্বাচন ঘোষণা করেন এবং নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে আমরা দেখি আন্নার মুখ্যমন্ত্রী হওয়ার ওপর একটি স্থগিতাদেশ জারি করা হয়। তাই এখন আন্না মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে জিততে হবে। এরপর একই সময় রামনন্দনও তার নিজের রাজনৈতিক দল গঠন করেন এবং তার বাবার যে আদর্শ ছিল সেই আদর্শ তিনি তার নতুন রাজনৈতিক দলের মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। তাই বন্ধুরা আমরা দেখি রাজ্যের সব মানুষ তাদের উপর ভরসা করে এবং রাজ্যে তাদের ফ্যান ফলোয়িং বাড়তে শুরু করে। এখন বন্ধুরা এটা দেখে আন্না নির্বাচনে জেতার জন্য তার খারাপ কাজ থেকে উপার্জিত সমস্ত টাকা ব্যবহার করে এবং সব ভোটারদের কিনতে চেষ্টা করে। কিন্তু বন্ধুরা রামনন্দন তার ক্ষমতা ব্যবহার করে তাকে ধরে ফেলেন এবং তাকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করেন। তবে নির্বাচন থেকে অযোগ্য হওয়ার পরেও আন্না তার গুন্ডাদের সাথে অনেক ধ্বংসযজ্ঞ চালায় এবং রামনন্দন এবং তার দলকে জিততে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও রামনন্দন তাকে সামলান এবং তার দল জয় লাভ করে এবং তারপরই বন্ধুরা রামনন্দন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হন এবং তারপর বন্ধুরা এর সাথে পুরো সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা এটি ছিল গেম চেঞ্জার সিনেমার উপর ভিডিও। আপনারা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলুন এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করুন। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বোতামের পাশে বেল আইকনটি সব করে সেট করুন এবং যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি আপনাদের সাথে আরেকটি দুর্দান্ত ভিডিওতে দেখা করব। ততক্ষণ বিদায়।